প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদ আছো, সুরক্ষিত আছো। শুরু করছি আজকের পাঠদান কার্যক্রম। আজকের বিষয় ট্রেড বই, নবম শ্রেণী, অটোমোটিভ 1 প্রথম পত্র, অধ্যায় 19, মূল বিষয়বস্তু ফরেস্ট ও পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাস শেষে তোমরা টিডিসি ও বিডিসি কি তা বলতে পারবে, কম্প্রেনশন রেশিও কি তা ব্যক্ত করতে পারবে, টোটাল ভলিউম কি তা ব্যক্ত করতে পারবে, ইঞ্জিনের ক্রিয়াচক্র ব্যাখ্যা করতে পারবে, ফরেস্ট ও পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের শিখন ফল থেকেই তোমরা বুঝতে পারছো তোমাদের কি শিখতে হবে এবং শিখার পরে তোমরা কি কি করতে পারবে। প্রথমে আমরা শিখব টিডিসি এবং বিডিসি কি। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। স্লাইডে পিস্টন সিলিন্ডারের ছবি দেওয়া আছে। একটা পিস্টন নিচের দিকে নামা, আরেকটা পিস্টন সিলিন্ডারের ভিতর উপর দিকে উঠানো। অর্থাৎ পিস্টন উপরে যে অবস্থানে আছে তাকে টিডিসি এবং নিচে যে অবস্থানে আছে তাকেই বিডিসি বলে। আমরা টিডিসি এবং বিডিসি কি একটু দেখে নেই। টিডিসি এর পূর্ণরূপ টপ ডেড সেন্টার, ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের ঊর্ধ্বগমনের সর্বোচ্চ অবস্থান। বিডিসি এর পূর্ণরূপ বটম ডেড সেন্টার, ইঞ্জিন সিলিন্ডারে পিস্টনের নিম্নগমনের সর্বনিম্ন অবস্থান। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপর জানব সিলিন্ডার বোর ও স্ট্রোক কি। তোমরা ছবি লক্ষ্য করো। ছবিতে পিস্টন সিলিন্ডার দেখানো হয়েছে, এখানে বোর এবং স্ট্রোক দেখানো হয়েছে। আমরা প্রথমে জানি বোর কি। ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরীণ ব্যাস। স্ট্রোক পিস্টন সিলিন্ডারের মধ্যে টিডিসি হতে বিডিসি পর্যন্ত গমনের লম্বিক যে দূরত্ব, অর্থাৎ পিস্টন যে এরিয়ার ভিতরে ওঠানামা করে নিচ থেকে উপর পর্যন্ত যে দূরত্ব বা লম্বিক দূরত্ব, এটাই হলো স্ট্রোক। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডটি লক্ষ্য করো। দেখতে পাচ্ছ 100 মিলিমিটার ইন্টু 80 মিলিমিটার। এটা দ্বারা আসলে কি বুঝি? এটা দ্বারা পিস্টনের পরিমাপ বুঝি আমরা। 100 যেটা বড় সেটা সিলিন্ডারের ব্যাস, আর যেটা ছোট 80 বা 80 মিলিমিটার যেটা, এটা স্ট্রোক। অর্থাৎ ব্যাস সবসময় স্ট্রোকের চেয়ে বড় হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব কম্প্রেশন রেশিও কি, সুইফট ভলিউম বা ডিসপ্লেসমেন্ট ভলিউম কি, ক্লিয়ারেন্স ভলিউম কি, টোটাল ভলিউম কি, এই বিষয়ে আমরা জানব। প্রথমে আমরা আসি কম্প্রেশন রেশিও কি। অর্থাৎ পিস্টন যখন টিডিসি থেকে বিডিসিতে নামে তখন ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে গ্যাস বা চার্জ বা বাতাস প্রবেশ করে, পরবর্তীতে পিস্টন যখন আবার উপরের দিকে ওঠে এটা সংকুচিত হয় এবং ভলিউম ছোট হয়। এই পূর্বের ভলিউম এবং পরের যে ভলিউম, এই দুটোর অনুপাত হলো কম্প্রেশন রেশিও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে কিভাবে আছে একটু দেখে নে। সিলিন্ডারে প্রবেশকৃত গ্যাসের সংকোচন পূর্ব আয়তন V1 এবং সংকোচন পরবর্তী আয়তন V2 এর অনুপাত, অর্থাৎ কম্প্রেশন রেশিও CR ইকুয়াল টু V1/V2। সুইফট ভলিউম এটা মূলত পিস্টন টিডিসি থেকে বিডিসি যে গমন করে, পিস্টন চলাচলের যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে যে ভলিউম সেটা হচ্ছে সুইফট ভলিউম। সুইফট ভলিউমকে বিএস দ্বারা প্রকাশ করা হয়। সুইফট ভলিউমের অপর নাম ডিসপ্লেসমেন্ট ভলিউম। টিডিসি এবং বিডিসি এর মধ্যবর্তী যে আয়তন, এটাই সুইফট ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউমকে বিসি দ্বারা প্রকাশ করা হয়। টিডিসি হতে সিলিন্ডারের সর্বোচ্চ প্রান্তের ফাঁকা আয়তন, অর্থাৎ পিস্টন যখন সর্বোচ্চ অবস্থানে থাকে তার উপরেও কিছু ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। এবার টোটাল ভলিউম, অর্থাৎ পিস্টন যে এরিয়ার ভিতরে ওঠানামা করে সেই একটা ভলিউম, তারপরে আরো যে ফাঁকা অংশ থাকে সেই ভলিউম, এই দুইটার যোগফলই হচ্ছে টোটাল ভলিউম। টোটাল ভলিউম VT ইকুয়াল টু BS প্লাস BC, অর্থাৎ টোটাল ভলিউম ইকুয়াল টু সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম।
প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব ইঞ্জিনের ক্রিয়া চক্র অর্থাৎ ওয়ার্কিং সাইকেল। ইতিপূর্বে তোমরা ইঞ্জিন কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত অলরেডি জেনেছ, এবং এই যন্ত্রাংশ এবং সহায়ক যন্ত্রাংশ এগুলো মিলে ইঞ্জিন কিভাবে কাজ করে, অর্থাৎ ইঞ্জিন থেকে কিভাবে আমরা শক্তি পাই তা আমরা এখন জানব। ইঞ্জিন মূলত 4টি ধাপে কাজ সম্পন্ন করে থাকে। এই 4টি ধাপের সমষ্টিকেই ইঞ্জিনের ক্রিয়াচক্র বলা হয়। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, এই 4টি ধাপই প্রত্যেকটা ইঞ্জিন সম্পন্ন করে এবং জ্বালানি ব্যবহার করে ইঞ্জিন কাজ করে থাকে। তাহলে ধাপগুলো কি কি? সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। এই 4টি ধাপের সমষ্টি হলো ইঞ্জিনের ক্রিয়াচক্র। আমরা একটু দেখে নেই বা লক্ষ্য করি তোমাদের বইয়ে এ বিষয়ে কি বলা আছে। ক্রিয়াচক্র সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সজস্ট, এই 4টি স্ট্রোক পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হওয়ার প্রক্রিয়াই হলো ইঞ্জিনের ক্রিয়াচক্র। এটার সাথে আরো কিছু বিষয় জড়িত। ইঞ্জিনের সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট এই 4টি ধাপ সম্পন্ন করতে ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফট, আঁকা বাঁকা যে শেপ, সেটা ঘুরে। যদি একবার ঘুরে এই 4টি কাজ সম্পন্ন করতে পারে তবে তাকে বলা হয় টু স্ট্রোক। আর যদি দুটো ধাপে অর্থাৎ 2বার ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফট 2বার ঘুরে যদি এই 4টি ধাপ বা 4টি কাজ সম্পন্ন করে থাকে তখন তাকে বলা হয় 4 স্ট্রোক। একবার ঘুরলে 360 ডিগ্রি, 2বার ঘুরলে 720 ডিগ্রি হয়। প্রিয় শিক্ষার্থী, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী বিষয়ে আমরা জানব। তোমরা একটু লক্ষ্য রাখবা, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বা 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন উভয়ের কার্যপ্রণালী একই। শুধু 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে বাতাস প্রবেশ করে, আর অনুরূপভাবে পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে দেখবা বাতাস এবং জ্বালানি দুইটার মিশ্রণ প্রবেশ করে। আর একটু পার্থক্য আছে, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকে সেখানে ইঞ্জেক্টর জ্বালানি স্প্রে করে, আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একটি স্পার্ক প্লাগ জ্বালানিতে আগুন লাগিয়ে দেয়, এই পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী জানব। ইহার আলোকে তোমরা 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে। আসি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী কিভাবে হয় একটু দেখে নেই। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, এখানে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট এই 4টি ধাপে কাজ সম্পন্ন করবে। অর্থাৎ সাকশনে সিলিন্ডারের ভিতরে চার্জ এয়ারফুয়েলের মিক্সচার প্রবেশ করবে। কম্প্রেশনে এটা সংকুচিত হবে, উভয় ভালভ বন্ধ থাকবে। কম্প্রেশনের শেষ পর্যায়ে স্পার্ক প্লাগ এখানে ইগনাইট করবে, অর্থাৎ আগুন জ্বালাবে, শক্তি উৎপন্ন হবে জ্বালানি পুড়ে, এটা পাওয়ার স্ট্রোক। পরবর্তী ধাপে এই পাওয়ার স্ট্রোকে যে পোড়া গ্যাস সেটা বের করে দিবে, এটা হচ্ছে এক্সজস্ট স্ট্রোক। আমরা একটু তোমাদের মূল বইয়ে কিভাবে আছে সেই হিসাবে একটু এখানে আলোকপাত করেছি, তোমরা লক্ষ্য করো। ইঞ্জিনের ক্রিয়াচক্র ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে 4টি স্ট্রোকের মাধ্যমে সম্পন্ন হয়। ক্রিয়াচক্র পর্যায়ক্রমিকভাবে ঘটতে থাকে, যেমন সাকশন স্ট্রোক, বাতাস প্লাস জ্বালানি সিলিন্ডারে প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোক, সিলিন্ডারের ভিতর বাতাস ও জ্বালানি সংকুচিত হয়। পাওয়ার স্ট্রোক, জ্বালানির প্রজ্বলনে শক্তি উৎপন্ন হয়। এক্সজস্ট স্ট্রোক, সিলিন্ডার হতে পোড়া গ্যাস নির্গত হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে পোড়া গ্যাস নির্গত হয়। মূলত ইঞ্জিনের বেসিক প্রিন্সিপল, অর্থাৎ ইঞ্জিন কিভাবে কাজ করে, এখানেই আমি তা সন্নিবেশ করেছি, তোমরা এটা লক্ষ্য করো। সাকশন স্ট্রোক, পিস্টন টিডিসি হতে বিডিসিতে গমন করে, সিলিন্ডারে শূন্যতার সৃষ্টি হয়। সিলিন্ডারে ফাঁকা স্থানের চাপ বায়ুমণ্ডলের চাপ হতে কমে যায়। ইনটেক বাল্ব ওপেন হয়। কার্বোরেটর হতে বাল্বের মাধ্যমে মিক্সার অর্থাৎ বাতাস প্লাস জ্বালানি সিলিন্ডারে প্রবেশ করে। এক্সজস্ট বাল্ব বন্ধ থাকে। ক্র্যাঙ্কশ্যাফট অর্ধেক ঘোরে, অর্থাৎ 180 ডিগ্রি আবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার কম্প্রেশন স্ট্রোক সম্বন্ধে জানব। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। এখানে পিস্টন
সর্বোচ্চ অবস্থানে আসছে অর্থাৎ টিডিসিতে আছে। কম্প্রেশন স্ট্রোক, পিস্টন বিডিসি হতে টিডিসিতে গমন করে, ইনটেক ও এক্সজস্ট উভয় ভালভ বন্ধ থাকে, সিলিন্ডারে প্রবেশকৃত মিক্সচার পূর্ণ সংকুচিত হয়, সংকুচিত মিক্সচার ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে, মিক্সচারের চাপ ও তাপ উভয় বৃদ্ধি পায়। এ স্ট্রোক সম্পন্ন হতে ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘোরে অর্থাৎ 380 ডিগ্রি আবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব পাওয়ার স্ট্রোক কিভাবে সংঘটিত হয়। পাওয়ার স্ট্রোক অর্থাৎ 3 নম্বর স্ট্রোক, এই সময় শক্তি উৎপন্ন হবে। পাওয়ার স্ট্রোক, পিস্টন টিডিসিতে পৌঁছে, উভয় ভালভ বন্ধ থাকে, স্পার্ক প্লাগ মিক্সচারে স্পার্ক করে, মিক্সচার প্রজ্বলিত হয়, প্রচন্ড তাপ ও চাপ উৎপন্ন হয়, প্রচন্ড চাপে পিস্টনকে বিডিএস এর দিকে ধাক্কা দেয়, ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি প্রাপ্ত হয়, যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। এ স্ট্রোক সম্পন্ন হতে ক্র্যাঙ্কশ্যাফট 1.5 পাক অর্থাৎ 540 ডিগ্রি আবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনের যে 4টে স্ট্রোক আমরা দেখলাম তার মধ্যে পাওয়ার স্ট্রোকেই কেবল শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়ে ইঞ্জিন নিজে চলে এবং অন্য কোনো যন্ত্রকে বা মেশিনকে বা টুলকে পরিচালনা করে থাকে। পাওয়ার স্ট্রোক এবং অন্য যে 3টে স্ট্রোক এই মিলে আমরা জানি ইঞ্জিনের শক্তি উৎপাদনের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা ইঞ্জিনের কার্যপ্রণালীর সর্বশেষ পর্যায়ে অর্থাৎ এক্সজস্ট স্ট্রোক, ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে যে পোড়া গ্যাস, সেই গ্যাসটা এই বায়ুমণ্ডলে ছেড়ে দিবে এবং ইঞ্জিন পুনরায় আবার সাকশন থেকে শুরু করে কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট এইভাবে পর্যায়ক্রমিকভাবে কাজগুলা করতে থাকবে এবং শক্তি উৎপন্ন করতে থাকবে। আমরা এবার জানব এক্সজস্ট স্ট্রোক সম্বন্ধে অর্থাৎ ইঞ্জিনের ক্রিয়াচক্রের সর্বশেষ যে ধাপ তার সম্বন্ধে জানব। এক্সজস্ট স্ট্রোক, তোমরা লক্ষ্য করো ইনটেক ভালভ বন্ধ থাকে, পিস্টন বিডিসি হতে টিডিসিতে গমন করে, এক্সজস্ট ভালভ ওপেন হয়, সিলিন্ডারের পোড়া গ্যাস বায়ুমণ্ডলে বের হয়। এই স্ট্রোক সম্পন্ন হতে ক্র্যাঙ্কশ্যাফট 2 বার ঘোরে অর্থাৎ 720 ডিগ্রি আবর্তন করে ইঞ্জিন কার্যপ্রণালী বা ক্রিয়াচক্র সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম অর্থাৎ আজকের পাঠ থেকে কি কি শিখলাম একটু জেনে নেই। শিখলাম টিডিসি ও বিডিসি কি, বোর ও স্ট্রোক কি, কম্প্রেশন রেশিও কি, ক্লিয়ারেন্স ভলিউম কি, সেফট ভলিউম, টোটাল ভলিউম কি, ইঞ্জিনের ক্রিয়াচক্র, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এবং এখান থেকে তোমরা যা শিখলে, তোমাদের জন্য এ সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করা আছে। আশা রাখছি তোমরা প্রশ্নগুলোর ঝটপট উত্তর দিতে পারবে। দেখে নেই প্রশ্নগুলো। 1. কম্প্রেশন রেশিও কি? 2. ইঞ্জিনের ক্রিয়াচক্র বলতে কি বোঝায়? 3. পাওয়ার স্ট্রোক কি? 4. সাকশন ও এক্সজস্ট স্ট্রোকে ইঞ্জিন ভালভ কি অবস্থায় থাকে? প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে পারছো। তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। 1. 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করো। 2. 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বাড়ির কাজটি তোমাদের মূল বইয়ের সহযোগিতায় করবে। তোমাদের ক্লাস শুরু হলে তোমাদের স্যারের নিকট বাড়ির কাজটি জমা দিয়ে মূল্যায়ন করে নিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।
একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি পড়াবো তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামে বাহারি মাছ পালন ও পরিচর্যা। চলো শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল জেনে আসি। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা জানতে পারবে 1 নাম্বার অ্যাকোয়ারিয়াম কি তা জানতে পারবে, অ্যাকোয়ারিয়ামে কি কি মাছ পালন করা হয় তা জানতে পারবে, অ্যাকোয়ারিয়াম তৈরি পদ্ধতি জানতে পারবে, অ্যাকোয়ারিয়ামে মাছের যত্ন নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। তাহলে আসো অ্যাকোয়ারিয়াম কি আমরা জেনে আসি। অ্যাকোয়ারিয়াম হচ্ছে কাচের তৈরি কৃত্রিম জলাধার, যেখানে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন ধরনের বর্ণালী মাছ পালন করা হয়। অন্যভাবে বলা যায়, অ্যাকোয়ারিয়াম হলো মানুষ কর্তৃক প্রস্তুতকৃত একটি জলজ বাগান, যেখানে জলজ উদ্ভিদ ও মাছ এমনভাবে অবস্থান করে যা প্রায় প্রকৃতিতে অবস্থানের ন্যায়। চলো শিক্ষার্থীরা অ্যাকোয়ারিয়ামের গুরুত্ব জেনে আসি। প্রথমত, সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। প্রকৃতির বিচিত্র বর্ণছটায় বাহারি মাছ যখন স্বচ্ছ কাচের জলজ বাগানে ঘুরে বেড়ায় তা দেখে চোখ জুড়ায়। আবার অ্যাকোয়ারিয়াম অফিস এবং ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়ায়। জাপানে অ্যাকোয়ারিয়ামে মাছের আকস্মিক ছুটাছুটি দেখে সেখানকার মানুষ ভূমিকম্প সম্পর্কে অগ্রিম বার্তা পায়। জাপান তো ভূমিকম্প প্রবণ দেশ, সেই দেশের লোকেরা সাধারণত অ্যাকোয়ারিয়ামে মাছের যখন ছুটাছুটি দেখে তখন তারা ভাবে যে প্রকৃতিতে একটি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে অথবা ভূমিকম্প হবে। তাই এই অ্যাকোয়ারিয়ামে মাছের ছুটাছুটি দেখে তারা বুঝতে পারে যে ভূমিকম্প হবে। এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে অ্যাকোয়ারিয়ামের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে একান্ত মনে মাছের কর্মকাণ্ড লক্ষ্য করলে উচ্চ রক্তচাপ অনেকাংশে কমে যায়। আরো আছে যেমন অ্যাকোয়ারিয়ামের আনুষঙ্গিক দ্রব্যাদি ও মাছ বিক্রির সাথে অনেক লোক জড়িত। বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান তৈরিতে অ্যাকোয়ারিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তোমরা যদি লক্ষ্য করো যে ঢাকার কাঁটাবন, ওখানে গেলে দেখবা যে অনেক মানুষ অ্যাকোয়ারিয়ামের মাছ ক্রয় বিক্রয় এবং নানাবিধ কিছুর সাথে জড়িত। এতে করে তার নানা ধরনের কর্মসংস্থান হচ্ছে এবং অনেক লোকের জীবিকা অর্জন হচ্ছে। শিক্ষার্থীরা, স্লাইডে তোমরা বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়ামের ছবি দেখতে পাচ্ছ, যেগুলো সাধারণত আমরা যে কোনো ড্রয়িং রুম, অফিসের যে কোনো টেবিলের উপরে বা যে কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে পারি। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব পৃথিবীর বিখ্যাত কিছু অ্যাকোয়ারিয়াম হাউস, যেখানে যে অ্যাকোয়ারিয়াম হাউস হিসেবে পরিচিত, যেমন সিঙ্গাপুরে আছে এবং উন্নত রাষ্ট্রগুলোতে আছে, জাপানে আছে যে অ্যাকোয়ারিয়াম হাউস। ওখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ওখানে হাঙ্গর থেকে শুরু করে মানে সমুদ্রের এবং নদীর অনেক মাছ আছে, যা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে এবং অনেকে টিকিট কেটে সেখানে প্রবেশ করে। এবং বাংলাদেশেও
কক্সবাজারে নতুন করে এই ধরনের একটি অ্যাকোরিয়াম হাউস চালু হয়েছে। চলো শিক্ষার্থীরা, অ্যাকোরিয়াম তৈরিতে যে সকল উপকরণ প্রয়োজন সেগুলো আমরা দেখে আসি। প্রথমে প্রয়োজন হবে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি অ্যাকোরিয়ামটা কি ধরনের তৈরি করবে, তোমাকে সেই অনুযায়ী মাপ নিতে হবে। এরপরে তোমাকে কাঁচ নিতে হবে। কাঁচের যে কোনো স্লাইড, সাধারণত 5 টুকরা কাঁচ লাগে। একটি স্বাভাবিক আকৃতি যেমন 24-12-12 এই ধরনের একটি যদি অ্যাকোরিয়াম তৈরি করি তাহলে আমাদেরকে প্রথমে 3 টুকরা কাঁচ নিতে হবে বড় আকৃতির, যেমন 24/12। এরপরে তোমাদের দরকার হবে একটি মাপার ফিতা। তারপর দরকার হবে যে এই কাঁচের স্লাইড গুলা, তোমাদেরকে 5টি কাঁচের স্লাইড নিতে হবে। এর ভিতর দৈর্ঘ্যের জন্য নিতে হবে 24 ইঞ্চি এবং 12 ইঞ্চি, 24 ইঞ্চি দৈর্ঘ্য এবং 12 ইঞ্চি প্রস্থ, এবং পাশের দুইটা নিতে হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তাহলে 5টি কাঁচের হিসাব তোমরা পেয়ে গেল। এরপর নিতে হবে কাঁচ কাটার জন্য। সাধারণত আমরা কাঁচ কেটে থাকি কি দিয়ে, তোমরা নিশ্চয় জানো। কাঁচ কাটার জন্য হীরা, ওই যে একটা কথা আছে না, হীরা আমার কাঁচ কাটার হীরা, সেই হীরাটা এখানে কাঁচ কাটতে ব্যবহার করা হয়। এই হীরাটার জন্য একটি কলমের মতো একটি বস্তু আছে যেটা দিয়ে কাঁচ কাটা হয়। এরপর তোমাদের দরকার হবে কাঁচ ঘষার জন্য অয়েল স্টোন বা কাঁচ ঘষার পাথর। এটা দিয়ে সাধারণত কাঁচের যে ভাঙ্গা অংশ বা কাটা অংশগুলো আছে, ধার আছে, সেই ধারগুলা নিবারণ করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে শিক্ষার্থীরা তোমাদের দরকার হবে একটি গ্লু, যেটা সাধারণত সিলিকন জেল হিসেবে পরিচিত। এই সিলিকন জেল দিয়ে কাঁচ জোড়া লাগানো হয়, এবং এই সিলিকন জেলটা ব্যবহার করার জন্য তোমাকে একটি জেল গান দরকার হবে। সেই জেল গানটা এখানে দেওয়া আছে। এরপর দরকার হবে কাঠ। এই অ্যাকোরিয়ামের ফ্রেমটা বসানোর জন্য তোমাদের কাঠেরও প্রয়োজন হতে পারে, সেই কাঠটা দেওয়া আছে। এবং কাঠ জোড়া লাগানোর জন্য কাঠের যে গ্লু আছে সেটা বা আইকা নেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে গ্লুগান দিয়ে কিভাবে কাঁচ জোড়া লাগানো হচ্ছে, এবং দৈর্ঘ্য প্রস্থ দেখো কোনাতে কিভাবে লাগানো হচ্ছে, এবং কাঁচের সাইজগুলো কিভাবে ঠিক করা হচ্ছে দেখো। এরপরে দরকার হবে যে অ্যাকোরিয়ামে আমরা সাধারণত জানি এখানে একটা আবদ্ধ জায়গা, মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকবে না প্রকৃতির মতো বা পুকুরের মতো, তাই এখানে একটি এয়ারেটর দরকার হবে। এয়ারেটর দিয়ে কি হবে, এখানে যে বায়ু বা বাতাস প্রবাহিত করা হবে। এই এয়ারেটরের সাথে অ্যাকোরিয়ামে সংযোগ দেওয়ার জন্য কিছু এয়ার পাইপ দরকার হবে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই এয়ার পাইপগুলোকে আবার একটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য এয়ার টি আছে, সেই এয়ার টি গুলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ার স্টোন, যেটা দিয়ে বুদবুদ আকারে বাতাসগুলো অ্যাকোরিয়ামে ছড়িয়ে যাবে এবং মাছ এখান থেকে অক্সিজেন গ্রহণ করবে। এরপরে দেখতে পাচ্ছ স্কচ টেপ। স্কচ টেপ সাধারণত অ্যাকোরিয়ামের প্রথম অবস্থায় অ্যাকোরিয়ামটা জোড়া লাগাতে ব্যবহার করা হয়। এবার দেখতে পাচ্ছ ডাস্টার তোয়ালে, এটা দিয়ে সাধারণত কাঁচ জোড়া দেওয়ার পরে যে ময়লাগুলো থাকে সেটা পরিষ্কার করা হয়। শিক্ষার্থীরা, অ্যাকোরিয়ামটি সাধারণত আমাদের ড্রয়িং রুম, অফিস কক্ষ অথবা বারান্দা যে কোনো জায়গায় থাকে, সেটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এখানে কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়। সেই কৃত্রিম আলোগুলো এখানে দেখতে পাচ্ছ। সাধারণত একটি অ্যাকোরিয়ামের জন্য একটি লাইট হলে যথেষ্ট হয়। শিক্ষার্থীরা, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু সিনারি। এই সিনারিগুলো সাধারণত অ্যাকোরিয়ামের পিছনের অংশে লাগানো হয়, এতে করে অ্যাকোরিয়ামের সৌন্দর্যটা আরো অনেক গুণে বেড়ে যায়। এবার আমরা অ্যাকোরিয়ামের জন্য মাছের প্রজাতি ও মাছের সংখ্যা দেখে নিব। শিক্ষার্থীরা, অ্যাকোরিয়ামের জন্য আমরা যে সকল মাছগুলো নিব তাদের প্রজাতীয় সংখ্যাটা দেখে আসি। অ্যাকোরিয়ামের জন্য আমাদের দেশি প্রজাতির মাছ যেমন খলিশা, পুঁটি, গুতুম, রানী মাছ, বাইন মাছ, বেলে, চিংড়ি, পটকা, শিং, মাগুর, কই ইত্যাদি নেওয়া যেতে পারে। এবং বিদেশি মাছের ভিতর আছে সোরটেল, অ্যাঞ্জেল, গোরামি, ব্ল্যাক মলি, গোল্ডফিশ, শার্ক, জেব্রা, রেইনবো, পাপ্পি, ফাইটিং ফিশ ইত্যাদি। শিক্ষার্থীরা, সাধারণত 1 ইঞ্চি আকৃতির একটি মাছের জন্য 1 গ্যালন পানির প্রয়োজন হয়। সেই হিসাবে 24 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 12 ইঞ্চি একটি অ্যাকোরিয়ামের জন্য 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আকারের 10 থেকে 12টি পোনা মাছ অনায়াসে বেঁচে থাকতে পারে। শিক্ষার্থীরা, অ্যাকোরিয়ামের জন্য যে দেশি মাছগুলো নিব সেগুলো আমরা স্ক্রিনে দেখে আসি। এখানে আছে পুঁটি, গুতুম, তারপর শিং, রানী মাছ, ট্যাংরা মাছ, খলিশা মাছ, পুঁটি মাছ, আবার অন্যান্য মাছগুলো দেখতে পাচ্ছ। এবং বিদেশি মাছ দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল, রেইনবো, গোল্ডফিশ, পাপ্পি, জেব্রা, গোরামি, ব্ল্যাক মলি ইত্যাদি। অ্যাকোরিয়ামের জন্য যে কৃত্রিম জলজ উদ্ভিদগুলো আছে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও তোমরা ইচ্ছা করলে প্রাকৃতিক উদ্ভিদগুলো লাগাতে পারো, যেগুলো জলে বাস করে, যেমন পাতাজাজি, হেলাঞ্চা ইত্যাদি লাগাতে পারো। শিক্ষার্থীরা, চলো আমরা একটি ভিডিও দেখে আসি।
শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ মাছের জন্য কিছু জীবন্ত খাদ্য, এবং জীবন্ত খাদ্যগুলো কি হলো টিউবিফেক্স এবং আর্টিমিয়া, এবং আরেকটা আছে অজীবন্ত খাদ্য। সাধারণত টিউবিফেক্স কি তোমরা নিশ্চয় জানো যে শহরের ড্রেনের ভিতর যেই লাল সুতার মতো কেঁচোগুলো দেখা যায় সেটা হলো টিউবিফেক্স। এটা অ্যাকোয়ারিয়ামের মাছের খাবার হিসেবে নিতে পারো। এছাড়া আছে আর্টিমিয়া। আর্টিমিয়া হলো লবণাক্ত পানিতে জন্মানো এক প্রকার চিংড়ি বিশেষ। এটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। এটা প্রসেসিং করে তোমরা মাছকে খাওয়াতে পারো। শিক্ষার্থীরা, অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষণ ও পানি পরিশ্রবণ। তোমরা জানো যে অ্যাকোয়ারিয়াম নির্দিষ্ট জায়গায় থাকে, তাই এতে আমরা যে মাছ এবং মাছের খাবার দিই এ থেকে পানি দূষিত হতে পারে। তাই সপ্তাহে অন্তত একদিন অথবা 15 দিনে একদিন অ্যাকোয়ারিয়ামের পানিগুলো পরিষ্কার করে নিতে হয়, অথবা কিছু পানি সাইফনিং পদ্ধতিতে বের করে আবার নতুন পানি দেওয়া যেতে পারে। এরপরে হলো শিক্ষার্থীরা, অ্যাকোয়ারিয়ামে মাছ দীর্ঘদিন থাকার ফলে অনেক সময় পানির কারণে বা নানাবিধ কারণে আক্রান্ত হতে পারে। এই মাছের চিকিৎসার জন্য নানাবিধ ওষুধ পাওয়া যায়, তা তোমরা ব্যবহার করতে হবে। সাধারণত 10 লিটার পানিতে 1 থেকে 2 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে মাছকে গোসল করালে এই মাছের যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, অ্যাকোয়ারিয়াম মাছ চাষে যা যা করণীয় তা আমরা জেনে আসি। প্রথমত, পরিষ্কার থিতানো পানি দ্বারা অ্যাকোয়ারিয়ামের ভিতর এবং বাহির পরিষ্কার করে নিতে হবে। কখনো সাবান বা অন্য কোনো ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না, তবে লবণের দ্রবণ ব্যবহার করা যেতে পারে। সাধারণত সাবান বা অন্য কোনো পদার্থের ভিতর ক্ষার থাকে, তাই অ্যাকোয়ারিয়ামে ব্যবহারের পূর্বে লক্ষ্য রাখবে যে সাবান জাতীয় কোনো দ্রব্য যেন না হয় এবং অ্যাকোয়ারিয়াম ধৌতকরণের কাজে সাবান যেন ব্যবহার না করা হয়। 2 নম্বর, পরিষ্কার মোটা দানার বালি অথবা ছোট ছোট পাথরের নুড়ি সংগ্রহ করে পরিষ্কার পানি দ্বারা ভালো করে ধুয়ে নিতে হবে। সাধারণত অ্যাকোয়ারিয়ামের নিচের অংশে দেওয়ার জন্য ছোট ছোট নুড়ি অথবা পাথর অথবা পরিষ্কার বালি ব্যবহার করা যেত। সেগুলো ব্যবহার করার আগে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে, না হলে এতে রোগ জীবাণু অ্যাকোয়ারিয়ামের মাছের ক্ষতি করতে পারে। এবং 3 নম্বর হলো, ধৌত করা বালি বা নুড়ি পাথর অ্যাকোয়ারিয়ামের তলদেশে 4 ইঞ্চি পুরো করে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। যে বালিগুলো আমরা ধৌত করে নিব সেগুলো অ্যাকোয়ারিয়ামের তলদেশে 4 ইঞ্চি পর্যন্ত বিছিয়ে দিতে হবে। অন্যান্য জলজ উদ্ভিদ বা খেলনা জাতীয় যা কিছু দাও সেগুলো ওখানে ডুবিয়ে রাখা যেতে পারে। জলজ উদ্ভিদ এবং সৌন্দর্য বৃদ্ধি করে এরকম উপকরণ এবং শামুক ঝিনুক সেগুলো রাখা যেতে পারে। এরপর আছে, পানি ভর্তি করার আগে অ্যাকোয়ারিয়ামকে বাড়ির একটি নির্দিষ্ট স্থানে সুন্দর একটি কাঠের ফ্রেমের উপর স্থাপন করে সম্ভব হলে সেখানে আংশিক সূর্যালোক পড়ে এমন স্থানে স্থাপন করা উচিত। অ্যাকোয়ারিয়ামটা যেহেতু কাচের ঘর, তাই এটি স্থাপনের পূর্বেই যে জায়গায় আমি স্থাপন করব সেই জায়গায় রাখতে হবে। এতে করে কি হবে যে পানি ভর্তি করলে অ্যাকোয়ারিয়ামটা নাড়াচাড়া করা যাবে না, তাই আগেই জায়গাটা ঠিক করতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সূর্যালোক যেন পড়ে। তোমরা নিশ্চয়ই জানো যে সূর্যালোকের উপস্থিতিতে প্লাঙ্কটন উৎপন্ন হয়, তাই অ্যাকোয়ারিয়ামে যেন প্রাকৃতিক কিছু খাবার পায় মাছ, সেই জন্য এটা সূর্যালোকের কাছাকাছি রাখলে একটু আলাদা সুবিধা পাওয়া যাবে। এবার থিতানো ও ক্লোরিন মুক্ত পানি দ্বারা অ্যাকোয়ারিয়াম পূর্ণ করতে হবে। পানির উপরিতল অ্যাকোয়ারিয়ামের উপরিতল থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চির নিচে হতে হবে। সাধারণত থিতানো পানি ইউজ করতে হবে এবং সেটা যেন উপরিতল থেকে 3-4 ইঞ্চি নিচে থাকে। এবং পানি দ্বারা পূর্ণ করার পরে বড় ধরনের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে বেলিনসেনিয়া, অ্যানাকারিস, অ্যামাজন সোট প্রভৃতি উদ্ভিদ লাগানো যেতে পারে।
এসব জলজ উদ্ভিদ একদিকে অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে, অন্যদিকে মাছের আশ্রয়স্থল ও শ্বাসকার্যে বিশেষ সহায়তা প্রদান করে থাকে। তবে ছোট ছোট অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে অনেকেই প্লাস্টিকের তৈরি গাছ ব্যবহার করে থাকেন। অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য অ্যাকোয়ারিয়ামে বালি বা নুড়ি পাথরের উপর সুন্দর সুন্দর কোরাল বা ঝিনুকের খোলস ব্যবহার করে থাকেন। সাধারণত অ্যাকোয়ারিয়াম সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম কোরাল, নুড়ি ইত্যাদিও ব্যবহার করা যেতে পারে। সতর্কতা, শিক্ষার্থীরা স্ক্রিনে একটি মাছ দেখতে পাচ্ছ। এই মাছটি কি তোমরা নিশ্চয়ই জানো? এই মাছটি হলো সেই সুদূর আফ্রিকার আমাজনের সেই পিরানহা মাছ। অনেকে শখ করে এই মাছটি অ্যাকোয়ারিয়ামে পালন করে বা নদীতে পুকুরে ছাড়ে। এই মাছটি অ্যাকোয়ারিয়ামে ছাড়া এবং নদীতে বা পুকুরে ছাড়া ঠিক না। এতে করে আমাদের পরিবেশের মৎস্যকুল বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই অ্যাকোয়ারিয়ামে এই মাছটি চাষ থেকে বা পালন থেকে বিরত থাকা উচিত। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মূল্যায়নটা দেখে নি। আজকের ক্লাসের মূল্যায়ন প্রথম হলো সাইফনিং কি, টিউবিফেক্স কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি, একটি স্বাভাবিক আকৃতির অ্যাকোয়ারিয়ামের আকার কি, একটি অ্যাকোয়ারিয়াম তৈরিতে কাচের কয়টি স্লাইড প্রয়োজন হয়। নিশ্চয়ই শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে তোমরা এই মূল্যায়নগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের বাড়ির কাজ, অ্যাকোয়ারিয়ামের মাছ পালনের গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বর বাড়ির কাজ, অ্যাকোয়ারিয়াম তৈরির কলাকৌশল বর্ণনা করো। শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটি তোমরা সম্পন্ন করে তোমার শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে এবং যখন ক্লাস শুরু হবে তখন এই বাড়ির কাজটি শ্রেণী শিক্ষক মূল্যায়ন করে তোমার পরীক্ষার নাম্বারের সাথে এই নাম্বার যোগ করবে। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবে। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সাথে 10ম শ্রেণী 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু কংক্রিট সম্পর্কে ধারণা নিয়ে ক্লাস নেব। পরবর্তী স্লাইডে আমরা দেখব এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে। প্রথমে কংক্রিটের সংজ্ঞা দিতে পারবে, কংক্রিটের প্রকারভেদ বলতে পারবে,
কংক্রিটের ব্যবহার উল্লেখ করতে পারবে, কংক্রিটের উপাদান ও অনুপাত উল্লেখ করতে পারবে, কংক্রিট স্থাপনে সতর্কতা অবলম্বন করতে পারবে, কংক্রিটের দৃঢ়করণ করতে পারবে। এরপর যে আমরা দেখব কংক্রিট কি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সিমেন্ট, স্যান্ড এবং কাস্ট প্লাস ওয়াটার, এই চারটা সমন্বয়ে কংক্রিট। এটা বলি তাহলে এটাও ভুল না, তবে আমরা যেহেতু টেকনিক্যাল পারসন আমরা টেকনিক্যালি শিখব। তাহলে কংক্রিটটা কি আসলে? কংক্রিট এক প্রকার কৃত্রিম পাথর যা নির্দিষ্ট অনুপাতে মোটা দানার পদার্থ বা কোর্স অ্যাগ্রিগেট, সরু দানার পদার্থ ফাইন অ্যাগ্রিগেট, বন্ধনী সামগ্রী বা বাইন্ডিং ম্যাটেরিয়ালস, বিশুদ্ধ পানি পিওর ওয়াটার সংমিশ্রণে একটি নির্দিষ্ট ফর্মায় যে পিণ্ড আকৃতির শক্ত ঘনবস্তু তৈরি করা হয় তাহাই কংক্রিট। তাহলে আমাদের কি লাগছে? কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং পানি। তাহলে আমরা কেন কোর্স অ্যাগ্রিগেট বলতেছি? কোর্স অ্যাগ্রিগেট বলতে আমরা বুঝবো পাথরে খোয়া হতে পারে, ইটের খোয়া হতে পারে। ফাইন অ্যাগ্রিগেট দেখা যায় আমরা যখন কংক্রিট করতে যাই তখন কংক্রিটে ফাইন স্যান্ড এবং কোর্স স্যান্ড ইউজ হয়। কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র কোর্স স্যান্ড ইউজ করি, আবার কোন কোন ক্ষেত্রে মিডিয়াম স্যান্ড এবং কোর্স স্যান্ডের সমন্বয়ে আমরা কংক্রিট তৈরি করি। বাইন্ডিং ম্যাটেরিয়ালস, বাইন্ডিং ম্যাটেরিয়ালস আসলে কি? একটা বন্ধনী সামগ্রী, যেমন আমাদের সিমেন্ট, চুন, হোয়াইট সিমেন্ট এক্সেট্রা আমরা ইউজ করি। আবার উচ্চ ক্ষমতা সম্পন্ন কংক্রিটের আদার্স কিছু বাইন্ডিং ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি। পানি, কোন লবণযুক্ত পানি বা কেমিক্যাল মিশ্রিত পানি হলে হবে না, আমাদের হতে হবে বিশুদ্ধ পানি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো কংক্রিট কত প্রকার। প্রধানত কংক্রিট 4 প্রকার, যথা এলসি বা লাইম কংক্রিট, 2 সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট, আরসিসি বা রিইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, 4 প্রি স্ট্রেসড কংক্রিট। এই 4 প্রকার কংক্রিট আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং এর বাইরেও অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন কংক্রিট আমরা ব্যবহার করি। এই পর্যায়ে আমরা এই 4 প্রকার কংক্রিট সম্পর্কে জানব। এখন আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এখানে আছে লাইম কংক্রিট। চিত্রে আমরা দেখতে পাচ্ছি সাদা বর্ণের একটা উপাদান আছে, তার মানে কি? লাইম, লাইমটা কি সাদা? এখানেও আছে সাদা, তার মানে কি? এখানে চুন আছে, চুনের সাথে আর কি মিশ্রণ আছে? খোয়া। এবং এই খোয়াটা কি হিসেবে আছে? কোর্স অ্যাগ্রিগেট হিসেবে। এবং ফাইন অ্যাগ্রিগেট হিসেবে কি আছে? সুরকি। লাইম কংক্রিট হলো নির্দিষ্ট অনুপাতে খোয়া, চুন, সুরকি এবং পানির সমন্বয়ে যে কংক্রিট প্রস্তুত তা হলো লাইম কংক্রিট। এই লাইম কংক্রিটের ব্যবহার আমরা কোথায় করি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে জল ছাদে লাইম কংক্রিট ব্যবহার করি। জল ছাদে কেন করি? জল ছাদ বলতে আমরা কোথায় বুঝি? রুফটপ, যেখানে ছাদের উপরে আমাদের সমস্ত হিট পড়ে। এই অবস্থায় যে ছাদের নিচে যে রুমটা থাকে সেই রুমটা প্রচন্ড গরম থাকে। এই গরমটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা লাইম কংক্রিট ইউজ করি। লাইম হিটটাকে কমিয়ে দেয় এবং ঘরটাকে ঠান্ডা রাখে। পাশাপাশি এই কংক্রিট ড্যাম্প প্রুফেও কাজ করে, কারণ ছাদের উপরে বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পানি পড়ে। এই পানি ছাদের ড্যাম্প উৎপন্ন করে, যার ফলে আমরা যদি জল ছাদ দিই সেই ড্যাম্পটাও প্রতিরোধ হয়। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট। প্লেন কংক্রিট কি? সিমেন্ট, স্যান্ড, অ্যাগ্রিগেট, পানি, এর সমন্বয় কি হচ্ছে? কংক্রিট। তাহলে আমরা সংখ্যাটা দেখছি, কংক্রিট প্রস্তুতিতে বন্ধনী সামগ্রী বা জমাট বাঁধা সামগ্রী হিসেবে সিমেন্ট ব্যবহৃত হয়, বিধায় এই কংক্রিটকে সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট বলা হয়। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখব আরসিসি। আরসিসি মিন্স রিইনফোর্স সিমেন্ট কংক্রিট। আরসিসি কাঠামোর চাপ পীড়ন, টান পীড়ন এবং শিয়ার পীড়ন প্রতিরোধ করার গুণ সম্পন্ন কংক্রিটই আরসিসি কংক্রিট নামে পরিচিত। তাহলে এই
চাপ পূরণটা কি? আমরা মনে করি একটা কলামের উপর যখন লোড পড়ে তখন কি হয়, উপরে চাপ দিচ্ছে, এই চাপটা সে প্রতিরোধ করতে পারবে। পাশাপাশি টান পীড়ন, যেমন একটা বিম সবসময় হরিজন্টাল অবস্থা থাকে, তাহলে এই বিমের দুই সাইডে যদি সাপোর্ট থাকে, আমি যখন উপর থেকে লোড দিই তখন এই মাঝখানে বাঁকা হওয়ার চেষ্টা করে, তারপরে কি হয়, বটম ফাইবারটা লম্বা হয়ে যায়। যখনই লম্বা হয় তখন কি সাপোর্টে টান পড়ে, তাহলে আমরা এই কংক্রিট দিয়ে টানটাকে প্রতিরোধ করব। শিয়ার পীড়ন, একটা কংক্রিটের উপরে যখন লোড পড়ে তখন লোডের প্রভাবে এই কংক্রিট ছিঁড়ে যেতে পারে, এই ছিঁড়ে যাওয়ার প্রতিরোধ করার ক্ষমতা মানে শিয়ার পীড়ন। তাহলে আমরা আরসিসি কংক্রিট হলো কি, চাপ পীড়ন, টান পীড়ন এবং শিয়ার পীড়ন প্রতিরোধ করার গুণ সম্পন্ন কংক্রিট হলো আরসিসি কংক্রিট। তো আরসিসি কংক্রিট কোথায় ইউজ হয়? যেমন আমরা শিয়ার ওয়ালে, যেটা আমরা উচ্চ নির্মিত ভবনে ব্যবহার করি, ছাদে আমরা আরসিসি ব্যবহার করি, কলাম বা ফুটে আরসিসি ব্যবহার করি। এই পর্যায়ে আমরা দেখব প্রি স্ট্রেস কংক্রিট। এটা কি? প্রি মানে পূর্বে, স্ট্রেস মানে পীড়ন, পূর্বে পীড়ন দেওয়া। তার মানে পূর্বে আমি যে স্ট্রেসটা দিলাম, যে কংক্রিট তৈরি করলাম, সেটা হলো প্রি স্ট্রেস কংক্রিট। এই কংক্রিটটা অনেক শক্তিশালী এবং মজবুত, কারণ আমরা যখন দেখি যে কোনো একটা কাঠামো তৈরি করতে অনেক বড় স্প্যানে কাজ করি, আমরা যেমন বিল্ডিং এ ছোট ছোট স্প্যান মানে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব। নর্মালি আমরা যদি ডিজাইন করতে যাই, আমাদের ব্রিজে যে বিম বা গার্ডারগুলি আসে সেগুলি নর্মাল ডিজাইনে সাইজটা অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা এই বড় সাইজ থেকে ছোট সাইজে রূপান্তর করার জন্য প্রি স্ট্রেসড কংক্রিট ইউজ করব। এই কংক্রিট ইউজ করলে আমরা অনেক বড় স্প্যান বিশিষ্ট কাঠামো নির্মাণ করতে পারি। এরপর আমরা পরবর্তী স্লাইডে দেখি কংক্রিটের ব্যবহার। কংক্রিটের ব্যবহার সকল ধরনের স্থায়ী কাঠামো, যেমন বিল্ডিং, ব্রিজ, রাস্তা, বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন কাঠামো এবং অলংকারমূলক কাজে কংক্রিট ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অলংকার বলতে আমরা বোঝাচ্ছি যে কাঠামোর ইন্টেরিয়র ডেকোরেশন। আমরা অনেক সময় দেখি যে আর্চ নির্মাণ করি, আর্চটা একটা ইন্টেরিয়র ডেকোরেশন, যেটাকে বলি আমরা অলংকারমূলক কাজ। এখানে অনেকগুলি স্প্যান বিশিষ্ট কাঠামো তৈরি করা হয়, যা আমরা আরসিসির মাধ্যমে তৈরি করতে পারি। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের উপাদান ও অনুপাত। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফে দেখা যাচ্ছে কংক্রিটে পাথরের পার্সেন্টেজ 40 থেকে 45%। এর পরবর্তীতে আছে বালি বা ফাইন অ্যাগ্রিগেট, সেখানে বলা আছে 20 থেকে 27%। এর পরবর্তীতে বলা আছে পানি, সেখানে বলা আছে 14 থেকে 18%। এরপরে বলা আছে সিমেন্ট বা বাইন্ডিং ম্যাটেরিয়ালস, যা 10 থেকে 12%। এই পর্যায়ে বলা আছে বাতাস 3 থেকে 6%। এই যে বিভিন্ন ভ্যারিয়েশন, কেন? আমরা যখন কংক্রিট তৈরি করতে যাই, কংক্রিটের বিভিন্ন উপাদান, বিভিন্ন অনুপাত ইউজ করি, যেমন 1-2-4, 1-3, 1-3-6, 1-4-8, বিভিন্ন অনুপাতে কংক্রিট ইউজ করি। এই অবস্থায় এই ভেরিয়েশনটা আসে। এখানে একটা মুখ্য বিষয় আছে, মুখ্য বিষয়টা হলো বাতাস। আমরা চাই বাতাস মুক্ত কংক্রিট। এই বাতাসটা আসলে কি? কংক্রিট যখন আমরা ঢালাই করি তখন ভিতরে অনেক বাবল থাকে বা ভয়েড থাকে, এই ভয়েডটা কংক্রিটটাকে দুর্বল করে দেয়। আমরা চাই এই বাতাসটা যেন মিনিমাম পর্যায়ে থাকে। তাহলে কিভাবে হয় পরবর্তী স্লাইডে আমরা দেখব। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কংক্রিট স্থাপনে সতর্কতা। এটা অত্যন্ত ভাইটাল একটা বিষয়। আমরা যখন কাজ করতে যাব এই সতর্কতা অবশ্যই অবলম্বন করব। তাহলে কংক্রিট স্থাপনের সময় নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করতে হয়। 1, অবিরাম ভাবে কংক্রিট স্থাপন করতে হবে। অবিরাম মানে যখন আমরা কোনো কংক্রিট তৈরি করতে যাব, আমরা চাই যেখানে কোনো জয়েন্ট না পড়ুক। জয়েন্ট কেন পড়বে? যদি আমরা যখন স্টক করবো, স্টকের পরেই যখন আবার শুরু করি তখন একটা জয়েন্ট পড়ে যায়। এই জয়েন্টটা অত্যন্ত ক্ষতিকারক, যে কারণে আমরা চাই কংক্রিটটা অবিরাম ভাবে করতে। 2,
কংক্রিট স্থাপন করার পূর্বে ফর্ম ওয়ার্ক ভালোভাবে তৈলাক্ত করতে হবে। আমরা কেন তৈলাক্ত করব? আমরা যেন সহজে এই কংক্রিট কাজ শেষে ফর্মওয়ার্কটা খুলতে পারি। অন্যথায় এই ফর্মওয়ার্কের গায়ে কংক্রিট লেগে থাকবে, তখন সহজে খোলা যাবে না। তার জন্য আমরা কংক্রিটের পূর্বেই ফর্মওয়ার্কে তেল লাগিয়ে দিব। 3, সেগ্রিগেশন পরিহার করব। সেগ্রিগেশন আসলে কি? সেগ্রিগেশন মানে আলাদা হয়ে যাওয়া। তাহলে কি আলাদা হবে? কংক্রিটের মধ্যে কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট যদি আলাদা হয়ে যাওয়া। কেন আলাদা হয়? আমরা যখন উপর থেকে ঢালাই নিক্ষেপ করি তখন ভারী পদার্থ হিসেবে অ্যাগ্রিগেটটা, কোর্স অ্যাগ্রিগেটটা আগে পড়ে যায়, পরবর্তীতে যায় আদার্স যে বাইন্ডিং ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলি। এই অবস্থায় দুটা পদার্থ আলাদা হয়ে যায়, এটা কোনোভাবেই করা যাবে না। যে কারণে আমাদের সেগ্রিগেশন অবশ্যই পরিহার করতে হবে। 4, বৃষ্টির মধ্যে কংক্রিট স্থাপন করা যাবে না, কারণ বৃষ্টির পানি এবং কংক্রিটের পানি একত্রে মিশ্রিত হয়ে সিমেন্টগুলি ধুয়ে যাবে। এই ক্ষেত্রে ওই কংক্রিটটা অনেক দুর্বল হয়ে যাবে। বৃষ্টির মধ্যে আমরা কংক্রিট করা পরিহার করি। 5, হাঁটা অবস্থায় বা দাঁড়িয়ে কংক্রিট ঢালা যাবে না। আমাদের একটা ব্যাড প্র্যাকটিস আছে ফিল্ডে। আমরা কি করি যে মাথা যখন কড়াই নিয়ে যাই, কড়াই থেকে হাত পেয়ে ঢালাই দিয়ে দিই। এই ক্ষেত্রে এই কাজটা কোনোভাবেই করা যাবে না, কারণ যখন আমি উপর থেকে ঢালাই দিব তখন কি হবে? সেগ্রিগেশন হয়ে যায় এবং একই জায়গায় পড়তেছে না, বিভিন্ন জায়গায় পড়ে। এই অবস্থায় আমরা ওই কংক্রিটটাকে অ্যাভয়েড করব। 6, কংক্রিট স্থাপনের সময় ফর্মওয়ার্ক নাড়ানো যাবে না। আমরা যখন কংক্রিট করব যদি কোনো ভুল থাকে আগে সেটা রেকটিফাই করব। কোনো অবস্থায় কংক্রিট করা অবস্থায় ফর্মওয়ার্ক নাড়ানো যাবে না, কারণ ফর্মওয়ার্ক যদি নাড়াই তাহলে আমাদের সরল এবং লাইন দুটাই বিস্তৃত ঘটবে। এই অবস্থায় আমরা সর্বদা সতর্ক থাকব, কংক্রিট চলাকালীন কোনোভাবেই ফর্মওয়ার্ক যেন নাড়াচাড়া না হয়। এই পর্যায়ে আমরা পরবর্তী স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে এই পর্যায়ে আমরা দেখছি কংক্রিটের দৃঢ়করণ। কংক্রিটের দৃঢ়করণ আসলে কি? কংক্রিট স্থাপন করার সাথে সাথে কম্প্যাকশন এর কাজ আরম্ভ করা উচিত। কংক্রিটের এয়ার বাবল দূরীভূত করে সবচেয়ে বেশি ঘনত্বের কংক্রিট পাওয়ার জন্য কম্প্যাকশন করা হয়। কম ঘনত্বের কংক্রিট যেমন 5% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য 30% পর্যন্ত হ্রাস পেতে পারে। পূর্ববর্তী স্লাইডে আমরা কংক্রিটের বাতাসের কথা বলেছিলাম। বাতাসের উপস্থিতিতে কংক্রিট দুর্বল হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে 5% যদি বাতাস থাকে তাহলে আমাদের কংক্রিট প্রায় 30% শক্তি হ্রাস পায়। তাহলে আমরা কি বুঝতেছি যে এই বাবলটাকে প্রতিরোধ করা। আমরা এই বাবলটাকে কিভাবে প্রতিরোধ করব? কম্প্যাকশনের মাধ্যমে। কম্প্যাকশন আমরা করব কিভাবে? দুই ভাবে, একটা হ্যান্ড কম্প্যাকশন আর একটা মেশিন কম্প্যাকশন। আমরা চিত্রে দেখি, 1 নম্বর চিত্রে একটা ভাইব্রেটরের মাধ্যমে মেশিন কম্প্যাকশন করা হচ্ছে। 2 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেট কম্প্যাক্টরের সাহায্যে কম্প্যাকশন এবং লেভেলিং একসাথে করা হচ্ছে। 3 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কাঠের সাহায্যে ম্যানুয়ালি কম্প্যাকশন করছি। এই 3 ভাবে আমরা সাধারণত কম্প্যাকশন করে থাকি। এই অধ্যায়ে শেষে আমরা কি কি শিখলাম? কংক্রিটের সংজ্ঞা, কংক্রিটের প্রকারভেদ, কংক্রিটের ব্যবহার, কংক্রিটের উপাদান ও অনুপাত, কংক্রিট স্থাপনে সতর্কতা এবং কংক্রিট দৃঢ়করণ সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা বারবার প্র্যাকটিস করবে এবং ভালোভাবে শেখার চেষ্টা করবে, কারণ এই কংক্রিটটা অনেক প্রয়োজনীয় একটা উপাদান যা আমার কনস্ট্রাকশন কাজে প্রচুর ব্যবহার করা হয়। এই পর্যায়ে তোমাদের জন্য আছে ছোট্ট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হল কংক্রিটের প্রকারভেদ ব্যাখ্যা করো। 2, কংক্রিট স্থাপনে সতর্কতা কি কি বর্ণনা করো। এই কাজটি তোমরা বাসায় বসে সুন্দরভাবে করবে। বাড়ির কাজটি করে তোমরা নিজেদের কাছে রাখবে এবং
যখন ক্লাস শুরু হবে তখন এই কাজটি শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। আজকের এই ক্লাস শেষে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় এটাই আমার সার্থকতা। এই পর্যায়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে মাঠে মাঠে ফুল ফসলে আকুল করা ঘ্রাণে সাগর নদীর এদেশ আমার ছন্দ জাগায় প্রাণে আকাশ মাটি বন্ধু হয়ে দিন রজনী হৃদয়ে ছুঁয়ে আকাশ মাটি বন্ধু হয়ে দিন রজনী হৃদয়ে ছুঁয়ে স্বপ্ন সুখের জীবন দোলায় ফুল ফসলের বাণী সাগর